কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে সরকার পতনের চক্রান্তে জামায়াত জড়িত কিনা এ বিষয়ে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। আচ্ছা, আওয়ামী লীগের ভেতরেই কি কেউ আছে যারা আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে চাইছে? তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে কিন্তু আমার কাছে ঠিক তাই মনে হয়। কোথাও না কোথাও বাংলাদেশ সরকারের উপর আরো একটা চাপ তৈরি হচ্ছে কোথাও না কোথাও। সরকার যেখানে পা দিচ্ছে প্রতিটি স্থান যেন তাদের জন্য চূড়াবালিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে পরিস্থিতি তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা নিউজের শুরুতেই দেখেছেন। তো প্রিয় দর্শক, ভিডিওগুলোর অংশবিশেষ দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওটা ঠিক কতটা গুরুত্ব বহন করছে এবং আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। চলমান আন্দোলনে গতকাল এক অদ্ভুত নাটকীয়তা তৈরি হয়। অদ্ভুত না বলে উদ্ভট বলা বেটার, কারণ এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটা খুব যা শৈশব পার হয়েছে এমন কারো কাছেও এটাকে ফালতু একটা পদক্ষেপ, স্টুপিড একটা পদক্ষেপ করে হতেই পারে বা হবে। সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রেফতার হয়েই আছেন তারা, যদিও এখানে একটা অদ্ভুত নতুন একটা বয়ান আমাদের সামনে আনা হলো। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছে। যাই হোক, নেওয়া হলো। তারপর তাদেরকে দিয়ে হেফাজতে রেখে এবং তাদের তাকানো, তাদের ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, তাদেরকে একরকম গান পয়েন্টে একটা বিবৃতি পাঠ করতে বলা হয়েছে, যেখানে তারা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এই আন্দোলনের যারা অন্য সমন্বয়ক আছেন তারা তাদের এই ব্যাপারে বক্তব্য জানিয়েছেন এবং তারা আজ কর্মসূচি দিয়েছেন। আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু বিবৃতিটা আমরা পড়েছি, আমি আমার খুব অল্প সময়ের মধ্যে আমি একটা ভিডিও করেছি, সেখানেও পড়ে শুনিয়েছিলাম। এত কাঁচা স্ক্রিপ্ট, আপনি কতটা নির্বোধ হয়ে গেলে এরকম একটা স্ক্রিপ্ট লিখতে পারেন। একটা সরকারি প্রেস নোট আপনি ওদেরকে দিয়ে পড়াচ্ছেন, তার মধ্যে বিভিন্ন স্থাপনাপতি সরকারের যে বয়ান, সেই বয়ান তাদেরকে দিয়ে বলানো হলো এবং সেগুলোর দ্রুত বিচার চাওয়া হয়েছে। হ্যাঁ, এখানে যা যা হয়েছে এগুলো বিচার হতেই পারে, কিন্তু এই যে এত শত শত মানুষ মারা গেল, অন্তত 210 জন, তাদের ব্যাপারে দু একটা বাক্যদের মধ্যে ঢুকে দেওয়া যেত, তাতে একটু বিশ্বাসযোগ্যতা হতো যে না, এটা তারাই বলেছে। কিন্তু আপনি একেবারে থার্ড ক্লাস একটা সরকারি প্রেস নোট তাদেরকে দিয়ে পড়িয়েছেন, ফলে মুহূর্তেই সবাই বুঝে গেছেন এটার মানেটা কি, কিভাবে এটা হচ্ছে। খুব সামান্য কাণ্ড, জ্ঞান লাগে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি এই সাহসও করতে পারেন নাই যে এই 6 জনকে বাইরে ছেড়ে দিয়ে বলবেন তোমরা একটা সংবাদ সম্মেলন করে এটা করো। তার মানে তারা জানেন যে ওখানে গিয়ে তারা এটা করবেন না, কিন্তু নিজের কাস্টাডিতে রেখে এটা করানো আরো বেশি, এই ঘোষণা দেওয়ার যদি না দিত, তার থেকে এভাবে দেওয়ানোটা আরো অনেক বেশি খারাপ হলো। আমরা একটা টার্ম ব্যবহার করি কথ্যভাবে, সেটা হচ্ছে লেজে গোবরে করে ফেলা। সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলছে। আমি বলেছি এরকম সরকার যদি সবকিছু লেজে গোবরে করে, আমাদের ক্ষেত্রে সেটা নিশ্চিতভাবে আনন্দ দেয়। যাই হোক, পরবর্তীতে আমি দেখলাম যে অন্যান্য সমন্বয়ক যারা আছেন তারা, আমি আগেও ওদের একটা স্ট্যাটাস দেখেছি যে কেউ গ্রেফতার হলে অন্যরা দায়িত্ব নিতে চলে আসবে। আমি ওই ঘটনার পর অন্তত 2-3 জন কোঅর্ডিনেটর তারা কথা বলেছে, তাদের ভিডিও দেখলাম, খুব ভালো লেগেছে। সাহসের সাথে কথা বলছেন। একজন কিন্তু দেখলাম খুব স্মাইলিং ফেসে কথা বলছে, তার কন্টেন্টের মধ্যে আছে যে তার ভীতি আছে, তিনি আসলেও যে কোনো সময় ধরা পড়তে পারেন, বোঝাই যায় কোনো একটা গোপন জায়গা থেকে কথা বলছেন, কিন্তু হাসছেন। আমার সাথে সাথে মনে পড়লো স্মৃতিতে নজরুলের বিদ্রোহী কবিতার ওই বাক্যটা, মোটামুটি এরকম, যতদূর মনে পড়ে, হুবহু না হলেও, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। তাই দেখলাম। আমি অ্যাপোলোজাইজ করি, আমি আগেও একদিন অ্যাপোলোজাইজ করেছি যে এই সময়কার তরুণদেরকে নিয়ে, 20s যেসব তরুণ আছে, ভার্সিটিতে পড়ছে, বিভিন্ন আন্ডারগ্র্যাডে পড়ছে, পোস্ট গ্র্যাডে পড়ছে, এক ধরনের পারসেপশন আমাদের ছিল যে তারা রাষ্ট্র বোঝে না, সমাজ বোঝে না, তারা তাদের অন্যদের প্রতি ফিলিং নেই, তারা তাদের চারপাশে কি হচ্ছে সেদিকে মনোযোগ দেয় না, তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হয়ে গেলে সব হয়ে যায়। তো কোটা তো উদ্ধার হয়ে গেছে, 5% মুক্তিযোদ্ধার, বাকিগুলো মিলে 7%, এবং মুক্তিযোদ্ধার এখন নাতি নাতনি নাই, টেকনিক্যালি সন্তান আসলে অলমোস্ট নাই, সরকারের দিক থেকেও বলা হচ্ছে। তারপরে 2-2.5%, 3% কোটা, কিন্তু না, তারা তাদের আশপাশের এই যে ম্যাসাকার হলো, এই যে বিভৎসতা হলো, তার দাবি থেকে, তার বিচারের দাবি থেকে সরে আসেনি। যাদের নেতৃত্বে এগুলো ঘটলো তাদেরও অপসারণ চাইছে। তাদের সম্পর্কে ভুল ধারণা অনেকের ছিল, এবারকে আন্দোলন সেটাকে একেবারে ভেঙে দিল। যাই হোক, তারপর তারা একটা স্টেটমেন্ট পাঠিয়েছে, আমি স্টেটমেন্টটা পুরোটা একটু পড়তে চাই। সো ওয়েল রিটেন। তারা কি বলেছেন: সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।
প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সেসকে ব্যবহার করে ঢাকায় এনে তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপরে চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেপ্তার করেছে, হাজার হাজার মামলাও গ্রেপ্তার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। তারপর তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি। একটা জিনিস খেয়াল করি আমরা, মানে আজ গতকাল দিয়েছেন, তো তারা আগামীকাল বলেছেন আজ তাদের বিক্ষোভ আছে। মানে এই বিক্ষোভটা কতটুকু সফল হবে আমি জানি না, কারণ এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বা সামান্যতম যোগাযোগ ছিল, এরকম হাজার হাজার লোকজনকে গ্রেফতার করা হয়েছে, শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে এখন সেনাবাহিনী মাঠে আছে, কারফিউ আছে, যদিও সারাদিন কারফিউ থাকবে না, এটা রাতে গিয়ে হবে, সন্ধ্যায় গিয়ে হবে, কিন্তু কারফিউ এখন আছে, মানে নিদের পক্ষে সেনাবাহিনী মাঠে আছে। তো এই পরিস্থিতিতে কি হবে সেটা বলা খুব সহজ না, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট, যে আজ যদি ধরে নেই যে বিক্ষোভটা খুব জোরালো হলো না, তাতেও কি হবে আসলে। মানে একটা জিনিস এবার যে আন্দোলন হলো সেটাই খুব স্পষ্ট হয়েছে। মানে আপনি যখন ভয় দেখাতে থাকেন, ভয় চাষ করতে থাকেন, ওই ভয়টা যতদিন থাকে সেটা আপনাকে আসলে কোনো কিছু করা থেকে নিবৃত্ত করে। যেমন ছাত্রলীগ, তাকে কিছু করা যাবে না। ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটির হলকে চর দখলের মতো রাখবে এবং কেউ তার কথার একটু বাইরে যদি যায় তাকে পিটিয়ে, তাকে প্রয়োজন হলে খুন করে সে তার রাজত্ব বহাল রাখবে। কিন্তু এই পারসেপশনটা এবারকার আন্দোলনে নষ্ট হয়ে গেল। ছাত্রলীগকে পালাতে হয়েছে হল থেকে সাধারণ ছাত্রীদের প্রতিরোধের মুখে। যেমনটা আমরা আশঙ্কা করছিলাম, ঠিক সেটি দাবি করে বসলেন কোটা সংস্কার আন্দোলনের অন্য সমন্বয়করা, যারা আত্মগোপনে রয়েছেন, দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা বলছেন যে অস্ত্রের মুখে জিম্মি করে কোটা সংস্কার আন্দোলনের যে 6 সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছে, তাদের কাছ থেকে জোর করে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটি আদায় করা হয়েছে। এবং তারা যে বিষয়টি দাবি করছে, যেভাবে দাবি করছে, তার পক্ষে তো অবশ্যই অনেক ধরনের বাস্তব যুক্তি রয়েছে। এটি বোঝার জন্য আর রকেট সায়েন্স পড়ার প্রয়োজন নেই। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে সরকার যেই কর্মকাণ্ডগুলো একের পর এক ঘটে যাচ্ছে, তাতে করে নিজের বিপদ আরও কতটা দ্রুত গতিতে নিজেরাই ডেকে নিয়ে আসছে। খুব বেশি দূর যাওয়া দরকার নেই, শুধু রবিবারেই যে একটি ঘটনা ঘটেছে সে কটি বিষয় সামনে আনলেই এটি স্পষ্ট হয়ে যায়, আমরা একটা স্পষ্ট ধারণা পেতে পারি। প্রথমত, এই 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে আটকে রাখা হয়েছে এমন অজুহাতে যে তাদের জীবনের নিরাপত্তাহীনতা যেহেতু সৃষ্টি হয়েছে, তাদেরকে একের পর এক কারাকে চোখ বেঁধে বিভিন্ন সময় তুলে নিয়ে যাচ্ছে, অনেককে শারীরিক মানসিক নির্যাতন করে চোখ বেঁধে আবার রাস্তার উপরে ফেলে রাখছে। তাই তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এমনই নিরাপত্তা দেওয়া হচ্ছে যে হাসপাতাল থেকে তুলে অসুস্থ এই সমন্বয়কদের অনেককে হেফাজতে নিয়ে রাখা হচ্ছে। আবার রোববার দুপুরের দিকে এই সমন্বয়কদের অভিভাবকেরা, মায়েরা তাদের সঙ্গে দেখা করতে গেলেন। তাদের এমনই নিরাপত্তা দেওয়া হচ্ছে যে মায়ের সঙ্গে সন্তানদের দেখা করতে পর্যন্ত দেওয়া হলো না। যে মায়ের বুকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সন্তানের, সেই মায়ের সঙ্গে সন্তানদের দেখা করতে দেওয়া হলো না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গত শনিবার দেখা করতে গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের উদ্বেগ উৎকণ্ঠা থেকে, তাদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। অথচ রোববার সন্ধ্যার দিকে প্রথম একটি ভিডিও গণমাধ্যমে আসে, ডিবি অফিস থেকে পাঠানো হয়। সেখানে দেখানো হচ্ছে ডিবি প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদের সঙ্গে সমন্বয়কেরা একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। বোঝানোর চেষ্টা করা হলো যে তাদের সঙ্গে কি এক আন্তরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে ডিবির বা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাদের সঙ্গে ট্রিট করছে, আচরণ করছেন। অথচ তারপরই আমরা দেখলাম আরও একটি ভিডিও বার্তা পাঠানো হলো 6 সমন্বয়কের অন্যতম নাহিদ ইসলাম, যিনি এর আগে অপহরণ হয়েছেন 2 বার সম্ভবত, হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার মুখ থেকে ঘোষণা আসছে যে যেহেতু কোটা সংস্কার আন্দোলনের সব দাবি পূরণ করা হয়েছে, তাই উদ্ভূত পরিস্থিতিতে এই আন্দোলন তুলে নেওয়া হলো।
এর পরপরই আত্মগোপনে থাকা সমন্বয়কদের দুজন সহ আরও অন্য সমন্বয়কেরা যে বিবৃতি গণমাধ্যমে পাঠাচ্ছে, তাদের নিজস্ব যে গ্রুপটি রয়েছে সেখানেও তারা বিবৃতি দিচ্ছে। গেল 2 দিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে বাংলাদেশে অবস্থিত যে বিদেশি মিশনগুলো আছে, দূতাবাসগুলো আছে, তাদের সবাইকে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে ভিজিট করিয়েছেন। তারা অবাক হয়েছে, অনেক ধরনের কথাও বলেছে। কিন্তু আজকে আমরা গণমাধ্যমে দেখছি মানে পররাষ্ট্রমন্ত্রীকে তারা পল্টি দিল, মানে তিনি যেই কথাগুলো বললেন আজকে চিঠিতে যেটা আসছে, তো দেখা এসে তারা তো উল্টা কথা বললো। কোথাও না কোথাও বাংলাদেশ সরকারের উপর আরও একটা চাপ তৈরি হচ্ছে কোথাও না কোথাও। বাংলাদেশকে আমেরিকা, কানাডা, ফ্রান্স সহ প্রভাবশালী 14 দূতাবাসের একটা বিশেষ চিঠি প্রদান করা হয়েছে। আর এই চিঠিতে নিশ্চয়ই টেনশনের জায়গাটা আরেকটু শক্ত হয়ে যেতে পারে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছেন বিশ্বের প্রভাবশালী 13 দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস। চিঠিতে আন্দোলনকে ঘিরে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে এই চিঠিটা পাঠানো হয়েছে। সেই চিঠিতে সই করেছে কারা? যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে এবং নতুন করে যেন আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন তারা। আমার মনে হয় যে ছাত্ররা যে চিঠিটা গতকালকে যে বক্তব্য দিয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে খবরগুলো ভাইরাল হয়েছে নানান ইস্যুতে, তো সেইখান থেকে কিন্তু পশ্চিমারা ফোকাস করছে এবং কি চিঠি পাঠিয়ে দিচ্ছে। চিঠিতে তারা সংকট সমাধানের পাশাপাশি আন্দোলন মোকাবেলা ও সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করা, আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন। কারণ ইন্টারনেটও আজকের দিনে একটা মানবাধিকারের অংশবিশেষ হয়ে গেছে। বিশেষ করে এই যে প্রবাসীরা, কোটি কোটি মানুষ দেশের বাইরে, দেশ সম্পর্কে উদ্বিগ্ন, পরিবার সম্পর্কে উদ্বিগ্ন, ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড। তো এগুলোতে স্বাভাবিকভাবে বিশ্ব এখন কনসার্ন করছে, কারণ ডিসকানেক্টেড। গত 21শে জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের যেই ইঙ্গিত আপনি দিয়েছেন আমরা এর প্রশংসা করছি। মানে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি মিশনে যারা আছেন কূটনীতিকদের কিন্তু এই জায়গাতে তার মানে এগুলো বলে আসছেন, যেটা হয়তো বাহিরে আমরা শুনি নাই। তিনি বলছেন কোনটা, যে মানে যারা দূতাবাসের যারা প্রধান যাদেরকে নিয়ে ভিজিট করেছিলেন সেখানে তাদের সাথে ব্রিফিংয়ের মধ্যে তিনি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা আছে, পুলিশ, বিজিবি, র্যাব 12 যারা আছে, মাত্রাতিরিক্ত যে বল প্রয়োগ করছে সেটার জবাবদিহি নিশ্চিত করবে। এই জন্য আবার তারা ধন্যবাদও দিয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা জরুরি। তেমনি মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ মানবাধিকারকে সমুন্নত রাখাটিও গুরুত্বপূর্ণ। আন্দোলন ঘিরে কারফিউ জারি এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলছে। দূতাবাসগুলো মনে করছে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশ বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই চিঠিটা কার্যত কী ভূমিকা রাখবে, সেটা একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছে। আমরা দেখেছিলাম আজকে ছাত্ররা বলছিল, বা যারা বিদেশি কূটনীতিক বা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করছেন সেখানে হয়তো ইন্টারনালি অনেক কথাবার্তা হয়েছে, কারণ তারাও তো অনেক প্রশ্ন করছে। পররাষ্ট্রমন্ত্রী যা বলছেন এর বাহিরেও তার মানে বক্তব্য ছিল ভেতরকার। তো এই চিঠিতে সেটা স্পষ্ট যে পুলিশের যে ভূমিকা ছিল সেটা নিয়ে সরকারও কোথাও না কোথাও বিব্রত। হয়তো বাহিরে কথা বলছে না, বিদেশের সাথে কিন্তু এই বিষয়গুলো কথা বলছে, এই চিঠিতে প্রমাণিত। আর আমরাও চাই বিদেশি দূতাবাস থেকে চাপচুপ দিয়া এগুলা দিয়া দরকার নাই। আমাদের সরকার কি বোঝে না, আমাদের মন্ত্রীরা কি বোঝে না, সবাই সব বোঝে। কিন্তু কোথাও না কোথাও দিন শেষে হয়তো যতটা বোঝে ততটা কাজে কর্মে এস্টাবলিশড হচ্ছে না। একটা তো ভয় তৈরি হয়, ক্ষমতা হারানোর ভয় খুবই খারাপ ভয়। কারণ যে কোনো দেশেই, বিশেষ করে আমাদের এইসব রাষ্ট্রে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইসব রাষ্ট্রে দেখবেন ক্ষমতার পালাবদল হলে 2-4-5 হাজার লাশ, 500 মানুষ এমনি মরে যায়। যে জায়গাগুলোতে আওয়ামী লীগ আজকে বসে আছে সেগুলোতে বিএনপি আসবে, বিএনপির যেসব নেতাকর্মীরা অত্যাচারিত হয়েছে তারা প্রতিশোধ নেবে, বিএনপির নেতাকর্মীরা আবার দেশে ঢুকবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার দেশ থেকে বের হবে, আবার সিন্ডিকেট তৈরি হবে। মানে বাংলাদেশ ইউরোপ আমেরিকা কখনো হবে না ভাই, এই চিন্তা করা বোকামি। কারণ এই দেশটারে বিএনপিও চালাইছে, আওয়ামী লীগও চালাইছে, জামাতও চালাইছে, তাই না? তো কেউই কিন্তু বাংলাদেশে ফেরেস্তা বানাইতে পারে না। আর এটা ভাবারও কোনো কারণ নাই যে আমাদের এই দলগুলোর যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক বাংলাদেশ রাতারাতি অন্য কিছু হয়ে যাবে। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, নানান অন্যায় অত্যাচার জুলুম চোখের সামনে হচ্ছে, মানুষ দেখছে, এই কারণে এতটা বিরক্তি। আবার টার্ম বদলান, 5 বছর বিএনপি ক্ষমতা থাকুক, আবার দেখবেন আওয়ামী লীগ কিছুটা মানুষের কাছে পজিটিভ তৈরি হয়ে গেছে। কারণ কি, যেটা চোখের সামনে ঘটে সেটারই রিয়াকশন বেশি আসে। তো তারপর আমরা মনে করি সরকারের বুঝে শুনে ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।